দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। আপনাদের দুজনকে স্টুডিওতেও স্বাগত। রিপন ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। শুরুর আগে আমি বিএনপির মিডিয়া সেলে আজকে দুপুরের দিকে একটা পোস্টার ছাপা হয়েছে এবং সেখানে তারেক রহমানের একটা উক্তি দিয়ে একটা পোস্টার, আমি উক্তিটা আপনাকে একটু পড়ে শোনাই। যে তারেক রহমান বলেছেন যে আপনারা অনেকেই মনে করেন সামনে আমাদের জন্য ফাঁকা, বিশ্বাস করুন আপনাদের সামনে অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। জনগণের কাছে যান, জনগণের আস্থা অর্জন করুন। অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদের করতে হবে। জনগণ যা চায় তার বাইরে গেলে আপনারা টিকতে পারবেন না। এই বক্তব্যটি গত 23শে নভেম্বর দেয়া রাজশাহীতে একটি কর্মশালায়। আজকে এই বক্তব্যটি আবার পোস্টার হিসেবে এসেছে। তো আমি আপনার কাছে জানতে চাই যে এই বিষয়গুলো তো আপনাদের নেতাকর্মীদের উদ্দেশ্যেই বলা, অদৃশ্য দেয়ার বলতে আসলে তারেক রহমান কি বুঝিয়েছেন? ধন্যবাদ। আসলে কারোর কারো একটা ধারণা হতে পারতো বা পারে হয়তো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু আগামী নির্বাচনে অংশ নেবে না, শক্তিশালী প্রতিপক্ষ থাকবে না, তাই না, তাহলে বিএনপির জন্য নির্বাচনের যেটাটা অনেক সহজ, যেহেতু শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই। আমরা আসলে বিষয়টাকে এভাবে দেখি না। আমরা যদি এভাবে মনে করি যে কোনো রাজনৈতিক শক্তির অবর্তমানে কিন্তু আরেকটা রাজনৈতিক শক্তি তার একটা রিপ্লেসমেন্টে চলে যায়, আরেকটা নতুন শক্তি জন্ম নেয় নিঃসন্দেহে। 5ই আগস্টের পরেও আপনার নতুন রাজনৈতিক শক্তির উদ্ভব ঘটতে পারে। আপনি দেখবেন যে 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভের নেতৃত্বকারী যে দলটি ছিল মুসলিম লীগ তার ভুলের কারণে যখন 54 সালের নির্বাচন, মাত্র 7 বছরের ব্যবধানে পাকিস্তান রাজনৈতিক দৃশ্যপটে যখন ওয়াইপ আউট হয়ে গেল, তার খুব বেশি দিন লাগেনি কিন্তু আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধ হওয়া, দেশ স্বাধীন ইত্যাদি ইত্যাদি। তো স্বাধীনতার পরে 72 সালে 73 সালে যে প্রথম যে নির্বাচনটা হলো আমাদের নতুন বাংলাদেশে, এই নির্বাচনে মুসলিম লীগ নামে একটা রাজনৈতিক দল সম্বোধন অবশ্যই নিষিদ্ধ ছিল, তারা রাজনীতি করতে পারেনি বটে, কিন্তু তখনও কিন্তু কিছু রাজনৈতিক দল তো ছিল এবং সেই রাজনৈতিক দল মুসলিম লীগ অংশগ্রহণ, তখন আওয়ামী লীগের বিপরীতে মুসলিম লীগ প্রধান দল ছিল, আমি যদি 54 সালের নির্বাচনের কথা বলি। কিন্তু নতুন প্রেক্ষাপটে 73 সালে এসে মুসলিম লীগ কিন্তু আর প্রধান দল হয়ে থাকেনি বা নির্বাচন অংশ তারা নিতে পারেনি, অ্যান্ড ভার্চুয়ালি তারা কিন্তু পলিটিক্যালি ডিমিনিশড হয়ে গেছে, এটাও সত্য। এর মধ্য থেকে কিন্তু অনেক রাজনৈতিক দলে উত্থান ঘটেছে। যদি 73 সালের কথা যদি বলি, ধরেন তখন শেখ মুজিবুর রহমানের যে প্রবল আপনার প্রতাপ, এমনি ধরনের অবস্থাতেও কিন্তু আপনার নতুন সৃষ্ট রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সামনে একটা প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কিন্তু বা চাপের মধ্যে তাকে পড়তে হয়েছে। আমি এটা বলতে চাই না যে ওই নির্বাচনের ফলাফল নিয়ে হয়তো আপনার বিতর্ক আছে, হয়তো কোনো বিতর্ক আছে বটে, কিন্তু তার মানে এই নয় যে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত না, এটাও কিন্তু ঠিক না। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত হয়তো তৎকালীন নতুন বিরোধী দলগুলো বা অন্য বিরোধী দলগুলো, তারাও অনেক ভালো হয়তো পেতেন তারা। তো আওয়ামী লীগ যদি ধরে নিচ্ছি যে আপনার যে ছাত্র তরুণ সমাজ যারা আন্দোলনে অংশ নিয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে মাঝে মধ্যে দাবি তোলা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপার, আমরা আইডিয়ালি ধরে নিচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, সরকারের সিদ্ধান্তে নিষিদ্ধ হয়ে গেল, তো জায়গাটাকে ফাঁকা থাকবে? নিশ্চয়ই ফাঁকা থাকবে না। এখানে কোনো না কোনো রাজনৈতিক দল তো আসবে, নতুন বক্তব্য নিয়ে আসবে, নতুন ভাবনা নিয়ে আসবে। সুতরাং বিএনপি কেন মনে করবে যে আমি দাঁড়ালি পাস অথবা কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না? যদি কোনো প্রতিদ্বন্দ্বিতাই না থাকে, যদি চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে, জাতীয় সংসদে যদি আপনার শক্ত প্রতিপক্ষ যদি না থাকে, তাহলে তো একটি সরকার যেটা মনে করেন যেটা ভাববে আইনটা সেভাবেই হয়ে যাবে। কিন্তু সে ভাবনার কারেক্টনেসটা যদি আপনি আনতে চান, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা যখন 96 সালে যখন আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ইন্ট্রোডিউস করলাম, অফকোর্স ইট ওয়াজ কি বলে ডিমান্ড ফ্রম আওয়ামী লীগ, তারপরে জামাত ইসলামীদের তরফ থেকে একটা স্ট্রং ডিমান্ড ছিল। তো ফাইনালি যখন আমরা এই ডিমান্ডটা মেনে নিয়ে যখন আমরা আইন প্রণয়ন করলাম, ইট কুড হ্যাভ বিন বেটার, আপনার অপশনস, অনেক ভালো অপশন থাকতে পারতো যদি আমরা সেখানে আওয়ামী লীগের যদি কন্ট্রিবিউশন পেতাম। কীরকম? যেই জাতীয় সংসদে আপনার এই বিলটি পাশ হলো, আওয়ামী লীগ কিন্তু আগেই কিন্তু জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছিল। যদি তারা যদি পদত্যাগ না করতো, তাদের যদি অবস্থান থাকতো এবং তারা যদি এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগুলো নিয়ে তারা যদি ডিবেটে অংশ নিতেন, তাদের প্রপোজালগুলো যদি থাকতো, তাহলে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যতটুকু আপনার সংকট অথবা যে জটিলতা ছিল, অথবা যেগুলো বলা হয় যেন আরও বেটার রিফাইনমেন্ট হতে পারতো, সেটার স্কোপ ছিল না। কিন্তু
আওয়ামী লীগ থাকলে হতে পারতো, আওয়ামী লীগ ছিল না, বিএনপি তার নিজের ভাবনা থেকেই করেছে, কিন্তু আরও ইনপুট পেলে ডেফিনেটলি আউটপুটও ভালো হতে পারতো। এই জন্য আমরা চাই যে সেটা হচ্ছে যে পার্লামেন্টে আপনার প্রতিপক্ষ থাকুক এবং প্রোজ অ্যান্ড কনস তারা ডিসকাস করবে, আলোচনা করবে, এবং আমাদের দলের ফাউন্ডার, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একটা কথা বলতেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এটা আমাদের পার্টির অন্যতম মোটো, এটা আমরা বিশ্বাস করি। তো যদি আপনি ধরে নেন যে জনগণই সকল ক্ষমতার উৎস, তো জনগণ তার ক্ষমতাটা প্রয়োগ করবে কীভাবে? থ্রো ইলেকশন। জনগণকে তো আপনি সেই ক্ষমতা এম্পাওয়ার করবেন যে জনগণ তার প্রতিনিধি বাছাই করবে একেবারে বিভিন্ন টায়ারে, স্থানীয় সরকার থেকে শুরু করে একেবারে জাতীয় পর্যায় পর্যন্ত। তো এটা কি শুধুমাত্র 5 বছরের জন্য নির্বাচন করে দেওয়ার পর জনগণের দায়িত্ব শেষ? না, জনগণের এখানে একটা মনিটরিং, জনগণের একটা খবরদারিত্ব। জনগণের উইলের বাইরে যদি তার প্রতিনিধি চলে যান, তাকেও ক্ষমতা থেকে নামানোর বা তার বিরুদ্ধে প্রোটেস্ট করার ব্যাপারে জনগণের কোনো রোল আছে কিনা, কন্ট্রিবিউশন আছে কিনা, সেটাও ভাবতে হবে। আপনি যদি আমি কয়েক সেকেন্ডে শেষ করতে পারবো বোধহয় এইটা। আপনি দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রে ওখানকার নাগরিক সমাজ, মোস্ট অফ তারা তো কিছু লোক ছাড়া 450 লোকের বাইরে তো কংগ্রেসম্যান হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরে তো ওখানকার নাগরিক সমাজ তার একটা অপিনিয়ন রাখতে, দেয়ার ইজ এ সিস্টেম। তারা সেখানে তাদের ওয়েবসাইটে, কংগ্রেশনাল ওয়েবসাইট আছে, সেখানে তারা তারা তাদের মতামত জানাতে পারে। সেই মতামত যে একটা নাম্বার অফ আপনার যদি হয় সিগনেটরিজ হয়, তাহলে কিন্তু ওটা কংগ্রেসে ডিসকাস হতে বাধ্য। তো এইভাবে নাগরিক সমাজের, জনগণের অংশগ্রহণের একটা ব্যবস্থা ইউএস সিস্টেমও আছে। তো আমাদেরকে ভাবতে হবে যে আমরা জনগণকে অধিকতরভাবে আরও কীভাবে এম্পাওয়ার করতে পারি। তো যাই হোক, মধ্য কথাটা হচ্ছে যে বিএনপি এটা মনে করছে না যে আমার কোনো প্রতিপক্ষ থাকবে না, শুধু আমরা থাকবো। আমরা তো বাকশাল সিস্টেম বিশ্বাস করি না, বিশ্বাস করেন না। তো আমি আবু আলম শরীফ আপনার কাছে একটু এই বিষয়ে একটু জানতে চাইবো। আরেকটা বিষয় সেটা হলো যে 5ই আগস্টের পরে তারেক রহমান যে বক্তব্যগুলো দিচ্ছে, বারবারই বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলার চেষ্টা করছেন যে আপনারা সাবধান হন, জনগণের সাথে একাত্মতা করেন, জনগণ কি চায় সেই পাঁচটা বোঝার জন্য। বিএনপির নেতাকর্মীরা কি আসলে এই মেসেজটা বুঝতে পারছে বা সেই অনুযায়ী কি তারা কাজ করতে পারছে? বিএনপি নেতাকর্মীরা নিশ্চয়ই তো মেসেজটা বুঝতে পারছেন, সেই অনুযায়ী কাজ করছেন কিনা, ট্রান্সলেট কতটা হচ্ছে সেটা পরের ইস্যু, কিন্তু মেসেজ তো ক্লিয়ার। তারেক রহমান সাহেব যেভাবে বলছেন একদম ক্লিয়ার, ভিন্ন ভাষায় তো বলছেন না, পরিষ্কার ভাষা আপনি যেটা পড়লেন। তো সুতরাং এটা বুঝতে পারছেন। বাট এই যে আমাদের রাজনৈতিক দলগুলো গঠনের যে প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোতে যেভাবে সদস্যরা আসেন এবং তৃণমূল পর্যায়ে যেভাবে দুর্বৃত্তায়ন হচ্ছে রাজনীতির, সে কারণে এটা অতীতেও আপনি যদি চিন্তা করেন, তাহলে অতীতেও সরকার প্রধান বলার পরেও বিদ্রোহী প্রার্থী কমে নেই। সরকার প্রধান বলার পরেও তার বিরুদ্ধে লোকজন দাঁড়িয়ে গেছে, তার দলের বিরুদ্ধে, তার মার্কার বিরুদ্ধে, এবং তারা জয়ী হয়েছে সেই মার্কাকে হারিয়ে। তো আমাদের দেশের এই রাজনৈতিক দলগুলোর অবস্থাটা একটু বিশ্লেষণ করতে হবে, যে তারা এমন অবস্থায় চলে গেছেন যে এখন অনেক ভালো ভালো কথা বলার পরে এই যে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, পুনর্দখল, অর্থ আয় করা, এইসবের দিকে একটা ঝোঁক আছে। এই ঝোঁকটা তো দূর করতে হবে, এবং একটা রাজনৈতিক দল নিশ্চয়ই চাইবে যে আমাদের কর্মীদের মধ্যে যদি এই ধরনের ঝোঁক থাকে সেটা থেকে তারা বেরিয়ে আসেন। আপনি যদি 5ই আগস্টের পর থেকে ওনার বক্তব্যগুলো শুনেন, তাহলে উনি কিন্তু বারবার কর্মীদেরকে, নেতাদেরকে বলছেন যে আপনাদেরকে জনগণের পাশে যেতে হবে, আপনাদের কোনো বেআইনি কাজ আপনারা করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না, একদম খুব ক্লিয়ার মেসেজেস। তারপরেও কিছু ঘটনা তো অবশ্যই ঘটছে, তো সে কারণে উনি বারবার এই কথাগুলো বলছেন, এবং এটা তার কর্মী বাহিনীকে এবং তার নেতাদেরকে, তার পার্টিটাকে তিনি নতুনভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। যেটা আমরা বারবার বলছি যে আমাদের রাজনৈতিক দলগুলোর একটা রিফর্ম হওয়া দরকার। তাদের নিজেদের রিফর্ম না হলে, তারা নিজেরা গণতান্ত্রিক না হলে, তাদের নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক না হলে, তাদের যে যাদেরকে তারা নমিনেশন দেন সেখানে যদি বাণিজ্য হয়, যেটা আপনার মিডিয়া এবং বারবার অভিযোগ করা হয়েছে, তো সেই সব ক্ষেত্রে তারা যদি পরিবর্তন আনতে না পারেন, সেই জন্য 31 দফা দাবিটা আছে, যেটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে। তো এইভাবে দলটাকে উনি পুনর্গঠিত করার চেষ্টা করছেন। আর দেওয়ালের ব্যাপারটা যেটা, সেটা হলো, একটা হলো পার্টি যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকে, পার্টি কর্মীদেরকে যদি শৃঙ্খলার মধ্যে না আনা যায়, সেটা তো জনগণ পছন্দ করবে না। যেটা রিপন সাহেব বলতেন যে আমরা তো জনগণের কাছে যেতে চাই। তো জনগণের সাথে যদি আপনি দুর্ব্যবহার করেন, জনগণকে যদি ব্যস্ত করেন, জনগণের উপর নির্যাতন করেন বা দাপট দেখান, যেটা অতীতে হয়েছে, একটা ফ্যাসিবাদী কায়দায় যদি আপনি চলতে থাকেন, তো তখন তো দেওয়ালটা গড়ে উঠবে। আরেকটা দেওয়াল হতে পারে যেটা সৃষ্টি 5ই আগস্টের পরে, যে নতুন রাজনৈতিক শক্তি কিভাবে দাঁড় করায়, কিংস পার্টি হচ্ছে কিনা,
সেটা তো একটা চেষ্টা হয় সব সময়। আমরা যখনই দেখেছি যে কোনো সময়ে যে কোনো ইন্টারভেনশনে, এবং ইন্টারভেনশনটা যদি একটু দীর্ঘমেয়াদী হয়, তত্ত্বাবধায়ক সরকার হলে কিন্তু কিংস পার্টি যে 90 দিন 120 দিনে কিংস পার্টি করার ওনাদের কোনো চেষ্টা থাকে না। বাট আমরা দেখেছি যে এইরকম সময় সামরিক বাহিনী যদি ক্ষমতা দখল করে আবার দীর্ঘায়িত হয়, এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তো উদাহরণ আছে, 111-এ 2 বছর ছিলেন, তখনও কিংস পার্টি, এবং এখনও একটা কিংস পার্টি হওয়ার, এবং ওই যে শত ফুল ফুটার মতো দেখছি প্রায় 20-25টা গ্রুপ বিভিন্ন ধরনের পার্টি করবে। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ভাবে যারা কাজ করছেন যারা হলো নাগরিক ঐক্য নামের যে জাতীয় নাগরিক কমিটি, তো তারা তো ওই 5ই আগস্টে যে মূলত ছাত্রদের আন্দোলন সমন্বয়কারীদের একটা দল, এবং তারা একটা দল করার চেষ্টা করছেন যেটা আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করবে। সুতরাং ওই দলটা কিভাবে আসবে, তাদের কী হবে, আদর্শ লক্ষ্য উদ্দেশ্য কী তারা প্রকাশ করবেন, তারা কিভাবে কাজটা করবেন, সেটাও তো তার জন্য একটা অবশ্যই চিন্তার বিষয়, এবং উনি চিন্তা করছেন। কারণ কয়েকদিন আগে তো বোধহয় ওই যে কাউন্সিলরদের সাথে একটা মিটিং হয়েছিল, যে নির্বাচনটা ভালো হয়নি, এটা আমরা সবাই জানি। সেই প্রসঙ্গে আমি আসবো। জাতীয় নাগরিক কমিটি বা শিক্ষার্থীদের পক্ষ থেকে যে রাজনৈতিক দল গঠনের কথা বলা হচ্ছে, এটাকে তো কিংস পার্টি বলার কোনো সুযোগ নেই। সময়ের পরিবর্তনের সাথে বর্তমান বাস্তবতায় তো একটা রাজনৈতিক দল, শিক্ষার্থীরা বা তরুণ সমাজ যদি চায় তারা তো একটা রাজনৈতিক দল করতে যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারবে, তাকে কিংস পার্টি বলার কোনো সুযোগ নেই। কিংস পার্টি তখনই হবে যখন যে সরকার ক্ষমতা আছে তাদেরকে সহায়তা করবে, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করবে। এইসব তো আমাদের জানার মধ্যে আসবে, এখনও সব কিছু জানা যায়নি। যেমন ধরেন যে আমাদের সমন্বয়করা যখন জেলাতে যাচ্ছেন, তারা যে প্রোটোকল পাচ্ছেন এটা কিসের ভিত্তিতে পাচ্ছেন? তাদের সেই প্রোটোকল রুলসে কোনো পরিবর্তন তো আনা হয়নি যে তাদেরকে দেওয়া। তারা সিকিউরিটি কিসের ভিত্তিতে পাচ্ছেন? কীভাবে তারা সার্কিট হাউসে থাকছেন? ওই যে কিংস পার্টি কীভাবে গড়ে উঠে ছোট ছোট করে হিসাব নিতে হবে, প্রত্যেকটা আইটেমের কিন্তু হিসাব হবে তখন তো আমাদের অন্যান্য দল তো বলবেই, রিপন সাহেব কি এখন কোনো জায়গায় সফরে গেলে উনি কি এতে সার্কিট হাউসে জায়গা পাবেন? তো উনি যদি না পান তাহলে আমি পাচ্ছিও না, এবং আমি মানে নেবেনও না। আমি বলছি যে যখন এটা হয় যে আপনি একটা দল করতে যাচ্ছেন, আপনি ছাত্র সমন্বয়ক বা আপনি একটা আন্দোলনের সাথে ছিলেন, আপনাকে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ সহায়তা করছে, প্রোটোকল দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে, তখনই এই প্রশ্নগুলো আসবে। সুতরাং যারা দল করবেন তাদেরকে এটা এখনই চিন্তা করতে হবে যে আপনি যে বললেন এটা কিংস পার্টি না। কিংস পার্টি তো কোনো রেস্টুরেন্টে বসে বসে যখন তাদের ফান্ডটা আসে গোয়েন্দা সংস্থার কাছ থেকে, সেটা যে কোনো গোয়েন্দা সংস্থা হোক, ফান্ডটা আসে অন্য একটা গ্রুপের কাছ থেকে, তখন আপনি একদম পরিষ্কার বলতে পারেন। বাট এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, এবং একটা দলের কিন্তু অনেক তহবিলের প্রয়োজন হবে। ওনারা বলেছেন যে ওনাদের তহবিল যোগান দেবে জনগণ। তো জনগণ তহবিল যোগান দেয় নাকি রাষ্ট্র দেয় নাকি গোয়েন্দা সংস্থা দেয়, কোনো প্রোটোকল আপনি পাচ্ছেন কিনা, সেগুলো সামনের দিকে আলোচনা হবে। আলোচনার মধ্যে দিয়ে ডিসাইড হবে যে আপনি কত পার্টি কি পার্টি বানাচ্ছেন। আর কিংস পার্টি মজার জিনিস, কিংস পার্টি টিকে যখন ক্ষমতা একটু দীর্ঘায়িত হয়, এবং সামরিক শাসনের সময় টিকছে। সামরিক শাসনের এরশাদ সাহেবের সময় যখন দেখে যে না 5-10 বছর থাকবে, তখন ওনার দলেও লোকজন ভিড়ায় যায়, তাই না? তো এইগুলো দেখেন ওই লম্বা সময়। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা কতটুকু আমরা এখনো জানি না, বাট এটা 2 বছর 2.5 বছরের বেশি না এখনো যতটুকু ঘোষণা হয়েছে, যদি এটা স্পষ্ট ঘোষণা নয়। তো সুতরাং এইখানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কেউ কিংস পার্টি করার জন্য অত আগ্রহী হবে বলে মনে হচ্ছে না, আপাতত মনে হচ্ছে না। ঠিক এই জায়গায় যদি রিপন ভাই আপনাকে জানতে চাই, সেটা হলো তো দীর্ঘদিন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন রাজনীতির মাঠে নেই, আগামী নির্বাচনের আগে রাজনীতির মাঠে আসবে কি না আসলে সেটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে। আগামী নির্বাচনে আসলে আপনাদের মূল প্রতিপক্ষ কারা? জাতীয় পার্টি, জামাত না জাতীয় নাগরিক কমিটি? আপনারা কি অ্যাসেসমেন্ট ধরে আপনারা আগাচ্ছেন? না, আমরা মনে করি যে অনেকগুলো আওয়ামী লীগ আসলে কোনো সমস্যা আমি দেখি না। আসলে মানে সমস্যা দেখি না, মানে ধরেন যদি রাষ্ট্র যদি তাকে নিষিদ্ধ করতে না পারে, অথবা যদি যারা এখন মানে কি বলে সরকারের সহযোগী যারা আছেন, রাষ্ট্র নিষিদ্ধ আপনারাও তো চান না যে আওয়ামী লীগ নিষিদ্ধ? না, আমরা চাই না। কে বলেছে? আমি তো ক্ষমতায় নাই। বিএনপির দলীয় অবস্থানটা তো বলেছে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, মানে আমরা যে অফকোর্স আমি স্বাভাবিক নিয়মে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি না। তবে কোনো রাজনৈতিক দল যদি নিষিদ্ধ হওয়ার মতো যদি অপরাধে লিপ্ত হয়, সে অপরাধের দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে, ব্যক্তিকেও গ্রহণ করতে হবে, সংগঠনকেও করতে হবে। ওই যে ছাত্রলীগই যথেষ্ট, যুবলীগই যথেষ্ট। যুবলীগ ছাত্রলীগ তো সংগঠন, সুতরাং সেই সংগঠনকে আপনি নিষিদ্ধ যদি আইনে থাকে, কভার করে নতুন আইন করেন, আপনি করতেই পারেন। সেটার দায়িত্ব আপনি আমাকে জিজ্ঞেস করবেন কেন? আপনি যদি আর সরকার কি আমাদের কাছে কখনো জানতে চেয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই? যে বলেছে তারা? বলেনি, সরাসরি বলেনি, মানে আপনার পরোক্ষভাবে বলেনি। তো যদি আমি তো বাইরের লোকজনের
সাইড টককে তো আমি মানে ইয়ে নেব না। আমি জানতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন কিনা, আমি তার বক্তব্য মনে করবো, ভাববে এগুলো আমি সাইড টক মনে করবো, তাদের কথাটাকে আমি আমলে নেব না। সরকার প্রধান কি বলছেন বা ভাবছেন, তো সরকারের কোনো রাজনৈতিক উপদেষ্টা আছে কি আমি জানি না, যদি থেকে থাকেন তিনি বলেছেন কিনা সেটাও দেখার বিষয়। তো যখন এই ধরনের প্রশ্ন আসবে, মতামতের প্রশ্ন আসবে, তখন আমরা মতামত দেবো। এখন এই মতামতটা আমি মনে করি এই মুহূর্তে দেওয়ার কিছু আছে। তবে আপনি দুভাবে নিষিদ্ধ হতে পারে, একটা হচ্ছে আইন করে আপনি তাকে নিষিদ্ধ করতে পারেন, আরেকটা হচ্ছে যে আপনি তাকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে পারেন। রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে পারেন কি, যেমন এখন ধর মুসলিম লীগ এখন একটা দল আছে, কিন্তু মুসলিম লীগ কি মানুষ কি মুসলিম লীগ করে না? কেন করে না? ওই মুসলিম লীগের দায় তো কেউ নিতে চায় না, তার যে শ্লাঘা সেটা কে বহন করবে, তাই না? তা আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগের দায়টা কে নেবে? আমি যদি বলি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব যিনি পালন করেছেন মরহুম তাজউদ্দিন আহমেদ সাহেব, তার ছেলে যিনি শেখ হাসিনা গভর্নমেন্টের মন্ত্রীও ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রে, তিনি বলেছেন তার স্ট্যাটাস, তিনি বলেছেন জনগণ ঝাঁটা পেটা করে মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করিয়েছেন। তাহলে এইটা যদি আওয়ামী লীগের একটা অংশের যদি এই মনোভাব এবং এই যদি পর্যবেক্ষণ হয়, সেই দলকে কি আপনার নিষিদ্ধ আপনি করলেন কি, খুব যদি আপনি নাও করেন কথার কথা, সে নিষিদ্ধ পর্যায়ে না? যে লোকটা ঝাঁটা পেটা খেয়ে যাকে চলে যেতে হয়। পৃথিবীর ইতিহাসে গত 1 শতাব্দীতে, 2 শতাব্দী, 3 শতাব্দী নিকট ইতিহাসে কি আপনি কখনো দেখেছেন, শুনেছেন যে একেবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে আপনার সিটি কর্পোরেশনের কাউন্সিলর মেয়র থেকে শুরু করে বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত, মানে আরও যদি বিস্তারিত বলতে অনেক কিছু, এই সমস্ত টায়ারে, এই সমস্ত লেয়ারে আপনার লোকজন পালিয়েছে, একটু নজির নাই। এত অপকর্ম করেছে তাদেরকে পালাতে হয়েছে মূলত। আচ্ছা, এখন পর্যন্ত যেই ওবায়দুল কাদের প্রতিদিন এত কথা বলতেন, গত 4 মাস ধরে কি তার একটা সরায়া শুনেছেন? তার অস্তিত্ব কোথায় জানি না আমরা। একটা লোকও আপনার মানে উয়া করেনি। 2-1 জনকে আমরা দেখলাম ভিডিওতে, মানে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ওই যে লন্ডনে যখন আপনার ভারতে থেকে শেখ হাসিনা যখন আপনার উল্লম্ফনমূলক কিছু কথাবার্তা বলেছেন, ওই ধরনের কথা 2-1টা জায়গায় তাদেরকে দেখা গেছে। তো এখন কথা হচ্ছে কি যে আপনি এগুলোকে আমলে নেবেন অথবা আমলে নেবেন না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। শেখ হাসিনার বিষয় নিয়ে আমি আমলে নেওয়ার কোনো মানে বিষয় দেখি না, আওয়ামী লীগের বিষয়কে আমি আমলে নেওয়ার বিষয় দেখি না। আমাদের দল মনে করে যদি আমরা যে 31 দফা কর্মসূচি দিয়েছি, আমরা যদি দেশে সুশাসন দিতে পারি, একটা ভালো নির্বাচনের ব্যবস্থা যদি আমরা অব্যাহত রাখতে পারি, আমাদের নেতা তারেক রহমান যে কথাগুলো প্রতিনিয়ত নেতাকর্মীদের সামনে বলছেন, এগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এগুলো যদি ট্রান্সলেট করতে পারি, যেটা যে কথাটা উনি বলেছেন কতটা ট্রান্সলেট হচ্ছে, এগুলো যদি আমরা করতে পারি, এইভাবেই তো আপনি একটা রাজনৈতিক দলকে তো আপনি ওয়াইপ আউট করে দিতে পারেন তো। আমাদের নেত্রী বেগম খালেদাকে বিনা অপরাধে আপনি এত বছর জেলে রাখলেন, সুস্থ মানুষটা হেঁটে জেলে গেলেন, বেরোয় আসলেন হুইল চেয়ারে, চিকিৎসাটা দিলেন না, কত বাজে কথাবার্তা পর্যন্ত বলেছেন। আমাদের তারেক রহমানের কোমরটা ভেঙে ফেললেন, দীর্ঘ চিকিৎসার পরে তিনি মোটামুটি সুস্থতার মধ্যে আছেন, তাকে আপনি দেশান্তরী করেছেন। আমাদের বিরুদ্ধে এতগুলো মামলা, আমাদের কত নেতা আপনার সাজাপ্রাপ্ত হয়েছেন এই মিথ্যা মামলায়। আমি নিজেও এখন পর্যন্ত 6টি মামলা, আমার তো অনেকগুলো মামলা, তার মধ্যে 6টি মামলা আমি কিন্তু ট্রায়াল ফেস করছি। আমি একটা মামলা কিন্তু এখন পর্যন্ত প্রত্যাহার করি না, প্রত্যাহার আবেদন আমি করব না। আমি আইনগতভাবে আমি এইটা মামলা প্রক্রিয়া শেষ করব। যাও, যে কথাটা বলছিলাম, এত কিছুর পরে আমি তাদেরকে জেলে পাঠাতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমি নিজেও একই কাজগুলো ভবিষ্যতে করলাম, তাহলে তো আলটিমেটলি তারা মানুষ কম্পেয়ার করবে হু আর দ্য বেস্ট। আমি তো ভালো কাজ করার মধ্য দিয়ে, সুশাসন নিশ্চিত করার মধ্য দিয়ে, রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তরে যে স্বপ্ন আমাদের দেশের মানুষ দেখে, সে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কাজটা শুরু করে যদি শেষ করতে পারি এবং এটা যদি অব্যাহত রাখতে পারি, তাহলে তো মানে আমার সেটা তো ক্ষমতায় যাওয়ার পরে, রাইট। কিন্তু নির্বাচনের আগেও তো আপনাদের অনেক অবস্ট্রাগল রয়েছে এবং তারা কারণ বারবার বলছেন যে আগামী নির্বাচন খুব কঠিন হবে। আমাদের অবস্ট্রাগলটা প্রধান কারণ, যেটা এমনি আমি সেই মিটিংয়ে ছিলাম, ওয়ান অফ দ্য রিজন দ্যাট যে বিএনপি, যে আপনি বলছেন বিএনপি ক্ষমতা যেতে পারে বা এই মুহূর্তে নির্বাচনে বিএনপির ক্ষমতা যাওয়াটাই স্বাভাবিক, মানুষ যেহেতু বিএনপি একটা বড় দল, তাকে যদি গ্রহণ করে। কিন্তু এই কারণেই তো আমার দলটা যাতে ক্ষমতা যেতে না পারে, নির্বাচনকে যাতে প্রলম্বিত করা যেতে পারে, বিলম্বিত করা যেতে পারে, তৃতীয় শক্তি যাতে আনা যেতে পারে কিনা, ওই যে কিংস পার্টির কথা উনি বললেন, কিংস পার্টি হতে পারে কিনা, এই ব্যাপারে আমার কিছু মানে টুকটাক ছোটোখাটো পড়াশোনা। আমি তো পণ্ডিত মানুষ না, রাজনীতির মানুষ।
তো এই ফাঁকে ফাঁকে যতটুকু পড়াশোনা বোঝার চেষ্টা করি, মানে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করি, তাতে যেটা দেখেছি সেটা হচ্ছে যে যখন মিলিটারি রুল অনেক দিন ধরে চলে এবং রাজনৈতিক দলগুলো যখন ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিসগুলো যখন তাকে কোঅপারেট করে না অথবা বিলীন হয়ে যায় না তার ভাবনার সাথে, হ্যাঁ, যেমন পাকিস্তানে কায়েদ আজম কিউ কি বলে মুসলিম লীগ কিউ হয়ে যায়, কিউ পার্টি যখন বানাতে পারে না, বা এই মানে আপনার শেখ হাসিনা চেষ্টা করেছিল বিএনপি ব্র্যাকেটে জিয়া লাগানোর একটা চেষ্টা করেছিল, এইসব কাজকর্ম যখন আপনার ব্যাহত হয় তখন কি করে, তখন তারা নিজেরা মানে আপনার সমাজের উচ্ছিষ্ট লোকজন কিছু ভালো লোকজন সব মিলে খেলে একটা কিছু দলঠল বানায়। তো বানাইনি যে সেটা সাস্টেন করে তা না, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদকে দিয়ে ইন্ডিয়া, আমি বলতে চাই ইট ওয়াজ ইন্ডিয়া ক্রিয়েটেড এ পলিটিক্যাল পার্টি ডিউরিং আপনার জেনারেল এরশাদস আপনার মিলিটারি রুল। তারা জাতীয় পার্টি ক্রিয়েট করেছিল অনলি টু ডিমিনিশ দ্য ইমেজ অফ দ্য মানে বিএনপি উত্থানকে ঠেকানোর জন্য। তারা তো কখনো ভাবে নাই যে বিএনপি 91 সালে পাওয়ারে চলে আসবে, এটা কখনো ইন্ডিয়ার কনসিডারেশনে ছিল না। সুতরাং বিএনপি যাতে পাওয়ারে কন্টিনিউ না করতে পারে, তো সেটার জন্য মানে আমি 91 সালের কথা বলছি না, মানে জিয়াউর রহমান একটা দল করলেন, সেই দলটা জনপ্রিয়তা পাচ্ছে, এটা তো তাদের হিসেবের মধ্যে ছিল। তো এই দলটাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে বা তাকে অ্যাসাসিনেট করার পরে, স্ট্রেট কাট, তাকে অ্যাসাসিনেট করার পরে তখন তারা মনে করলো যে জিয়াউর রহমানের যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছেন, ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন, যে ইকোনমিক ইমানসিপেশনের কথা তিনি বলেছেন, এই সমস্ত কারণে বাংলাদেশের মানুষ বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে বা বিকল্প রাজনৈতিক ভাবনা হিসেবে জনগণ তো বাকশাল পছন্দ করেনি। তো বিকল্প ভাবনা, বিকল্প রাজনীতি বিএনপি দিয়েছে, জিয়াউর রহমান দিয়েছেন, এই রাজনীতিটা সাস্টেইন করে যেতে পারে। ওই ভয় থেকে জিয়াউর রহমানকে অ্যাসাসিনেট করা হলো এবং তার একটা পার্টি খাড়া করলেন বিএনপির বিকল্প হিসেবে। কিন্তু আলটিমেটলি আপনি কি দেখেছেন এই পার্টিটাকে গত 15 বছরে, জাতীয় পার্টিকে 15 বছরে লালিত পালিত করে নানাভাবে করে ফিডার খাইয়ে দিয়ে মানে প্রধানমন্ত্রীর বিশেষ দুঃখুট বানিয়ে ঠানিয়ে কত কিছু করে দিয়ে এটাকে পার্টি বানানো গিয়েছে, যায়নি। যেই রাজনৈতিক দলের সাথে জনগণের সম্পর্ক থাকে না, আপনার ওই মানে কি বলে আপনার কৃত্রিম জিনিস তো হয় না আসলে। তো রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক সম্পর্ক তো মানুষের কন্ট্যাক্ট ডেভেলপ করতে হয়, ভাবনার সাথে কন্ট্যাক্ট ডেভেলপ করতে। আমাদের দল তো অনেক বছর ক্ষমতার বাইরে, কত চেষ্টা করবো আমার দলটাকে ভাঙতে পেরেছে, পারে না, বিকজ আমাদের এই ফিলসফির সাথে আমাদের মেন্টাল কন্ট্যাক্ট এস্টাবলিশ হয়ে গেছে। বাংলাদেশের জনগণ জানে যে বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপি রাজনৈতিক দল ধারণ করে। তা আমাদের এই জন্যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রটা হবে। এখনও যারা বিএনপিকে পছন্দ করে না, দেশে এবং দেশের বাইরে যারা বিএনপিকে মনে করে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের ইন্টারেস্ট হ্যাম্পার হবে, তারা বিএনপির ক্ষমতা যাওয়ার ব্যাপারে তারা বাধা সৃষ্টি করবে, এটি তো স্বাভাবিক। সেই বাধাকে জয় করার জন্য আমাদের হাতে এটা আমার অবজারভেশন এবং আমার রেকমেন্ডেশন, এই বাধাটাকে জয় করার জন্য আমাদের হাতে দুটো বড় চমৎকার দুটো আছে, মানে আমি অস্ত্র শব্দটা ব্যবহার করতে চাই না, মানে আমি বলতে দুটো উপায় আছে, এভাবে যদি বলি। উপায় দুটো হলো এই যে আমাদের পার্টির তরফ থেকে আমরা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে আমরা আমাদের পার্টিকে সংগঠিত করার চেষ্টা করব থ্রো কাউন্সিল, ডেমোক্রেটিক্যালি। আওয়ামী লীগের আমলে তো আমরা কাউন্সিল করতে পারি নাই, আমাদের বাড়ি ঘরে বসতে পারি, উঠানে পর্যন্ত বসা যায়নি। তো সে অবস্থায় যদি এখন আমরা পার্টিটাকে যদি একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা যখন বলি, পার্টির নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা একটা ইনক্লুসিভনেস, এই এনভায়রনমেন্ট, একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি এবং দলের মধ্যে দ্বিধা বিভক্তি না রেখে যদি আমরা একটা সার্বজনীন কাউন্সিলর, তাহলে সব পক্ষে দলের মধ্যে একাধিক পক্ষ সব রাজনৈতিক দলই থাকতে পারে, তাহলে আমি আমার দলের নেতৃত্ব যখন আমি বলা যেতে পারে একেবারে গ্রহণযোগ্য ব্যক্তির কাছে, নির্বাচিত মানুষের কাছে যখন তুলে দিতে পারবো, এটা একটা টুল। আর একটা সংক্ষেপে বলি, এই শক্তিটাকে নিয়ে তো আমাকে নির্বাচনে মাঠে থাকতে হবে। সেই শক্তিটাকে নিয়ে যখন আমি নির্বাচনে যাব এবং আমি 300 আসনে আমি জনগণের কাছে সমাধান, যেটা বলে জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের কাছে আস্থা অর্জন করার মতো মানুষগুলো, এবং জনগণ মনে করে যে উনি পার্লামেন্টে গেলে ভালো করবেন, উনি গভর্নমেন্টে গেলে ভালো করবেন, সেই জাতীয় লোকগুলোকে আমরা যদি নমিনেশন দিতে পারি, আই হোপ জনগণ তাদেরকে গ্রহণ করবে। আমরা এই জাতীয় ষড়যন্ত্র, আমরা এই দুই পদ্ধতিতে, দুই প্রক্রিয়া আমরা এটাকে ইনশাল্লাহ আমরা মানে ওভারকাম করতে পারবো, পরাজিত করতে পারবো। একই প্রশ্ন যদি আমি করি, সেটা হলো যে আগামী নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ আসলে কারা? আগামী নির্বাচনে তো একটু দেরি আছে, মানে 3 মাসের হতো তাহলে একটু বলা যেত। আগামী নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ এই মুহূর্তে মানে শক্ত প্রতিপক্ষ আসলে নাই। আপনি যদি জামাত ভোটের হিসাবে যদি আমরা যাই, তাহলে ওরকম শক্ত প্রতিপক্ষ আমরা এখনো দেখছি না। বাট ওই যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে বা আওয়ামী লীগকে যদি রাষ্ট্র
নিষিদ্ধ ঘোষণা করে, তাহলে আওয়ামী লীগের যে 30% 35% ভোটার যারা ছিল অতীতে, সবাই তো আর পালা যায়নি, পালিয়ে গেছে অনেক লোক, নেতৃত্ব পর্যায়ের অনেক লোক পালিয়ে গেছে। তারা কি করবে সেটা একটা বড় সিদ্ধান্তের ব্যাপার। তো সেই ক্ষেত্রে নতুন দল যেটা গঠিত হবে, সেই দলের কি পরিমাণ সাপোর্ট বেস দাঁড়াচ্ছে, যেমন যেটা উনি বললেন যে 1972 সালে 73 সালে যখন জাতীয় সমাজতান্ত্রিক দল গঠিত হয়েছিল তরুণদের নেতৃত্বে, ওটাও কিন্তু একটা তরুণ নেতৃত্ব ছিল, মানে খুব বেশি কিছু পাননি ওনার সিনিয়র আওয়ামী লীগ নেতারা ওনাদের সাথে যান নেই। তো সেই দলটা কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল, কিন্তু ভোটের মাঠে যেমনভাবে আলোড়ন সৃষ্টি করতে পারেনি। এটা একদম সত্যি কথা যে ওই নির্বাচনে কিছু কিছু আসনে খারাপ কাজ করা হয়েছে, কিছু কিছু ওই যে খন্দকার মোস্তাকের সিটেই তো ভোটের বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তো এরকম ধরেন 10টা-15টা আসনের কথা আপনি বলতে পারেন, হরনাথ বাইন, মেজর জলিল, এইসব আসনের কথা বলতে পারেন। ওনাদের পার্টির একজন নেতা আছে, তার বাবাও ক্যান্ডিডেট ছিলেন, ডাক্তার আজহার সাহেব। তো এরকম নাম দিয়ে বললে আমি 12 থেকে 15 জনের নাম বলতে পারবো, হয়তো এর বেশি বলতে পারবো না। কিন্তু ওই তরুণের শক্তিটাকে যদি নতুন দল হয়, সেই নতুন দলে এখন যারা আওয়ামী লীগ আছেন তারা, এখন জামাতে ইসলাম কি করবে তারা, এবং মাঝখানে কিন্তু ইসলামী দলগুলো যখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছিল না, তখন তাল পাখা মার্কা না হাত পাখা মার্কা একটা ছিল না, তাদের কিন্তু বেশ এটা আছে, চরমনের পীর এবং ওই যে ইসলামী দলগুলো, তারা কিন্তু বেশ কিছু ভোটকে টানতে পারছিলেন, মানে সরকার বিরোধী ভোটটা তারা টানতে পেরেছিলেন, ওই তৎকালীন ফেসিবাদী সরকার বিরোধী ভোট। সুতরাং এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা কী হবে সেটার উপর নির্ভর করবে। বাট অ্যাজ সাচ নাও, মানে যে অবস্থা আছে, আর উনি যেটা বললেন সেই দুইটা কাজ যদি বিএনপি ঠিকমতো করতে পারে, তাদের তৃণমূল পর্যায় থেকে যদি দল ভালো মানুষদের দিয়ে গুছিয়ে আনতে পারে, রাজনৈতিক লোকজনকে দিয়ে গুছিয়ে আনতে পারে, যারা কর্মী, যারা ত্যাগ স্বীকার করেন, ত্যাগী সৎ সাহসী কর্মীদের নিয়ে দল গুছাতে পারে, এবং জনগণের কাছে যদি ভালো ক্যান্ডিডেট, যেটা খুবই ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেট যদি কেনাবেচা না হয়, ভালো ক্যান্ডিডেট, যাই হোক এটা অতীতে হচ্ছে, সব পার্টিতে হচ্ছে। সুতরাং ওইটা যদি না হয় তাহলে কিন্তু বিএনপির সামনে আমি এখন কোনো দল দেখছি না যারা বিএনপিকে ফেস করে, বিএনপিকে পরাস্ত করে ক্ষমতা বা দায়িত্ব নিতে পারেন জনগণের কাছ থেকে। আমি তাদের ভালো দেখছি সামনে। কিন্তু এখানে আবু আলম শহীদ আরেকটা বিষয়, তবে আমি এবং আমার দল, আমরা কিন্তু সবসময় আপনার অন্যরা যদি কেউ দল করতে আসেন সেটাকে কিন্তু আমরা ওয়েলকাম করছি, এনকারেজও করছি। অফকোর্স স্বাগত জানাতে হবে, তো শতফুল পড়তে দাও, অসুবিধা নেই। কিন্তু এইখানে একটা কথা প্রায়ই বলা হয়, সেটা হলো যে আওয়ামী লীগের 30% ভোটার রয়েছে। যদি আমি আওয়ামী লীগের 30% ভোটারটা, এইটা আসলে কি তথ্যভিত্তিক? আমাদের নির্বাচনে যে নির্বাচন আওয়ামী লীগ যেতে হয়তো 40-42%, বাট 30% আওয়ামী লীগ ভোট করে। আমাদের হ্যাঁ 40-42 আপনি বলছেন, আমাদের সামনে তো 91, 96, 2001 এবং 2008-এর রেকর্ড আছে। আমি অন্য রেকর্ডে তো যাব না। এই 4টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার সময় হয়েছে। 91-96 তো খুব কাছাকাছি রেজাল্ট ছিল ওর। আমাদের কাছে আছে যে আপনি যেটা 42%, 41%, 39%, তা আপনার 8-এর নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল মিলে 54% ভোটার ছিল। কিন্তু এই যে আওয়ামী লীগের যে 15 বছর দুঃশাসন, এর কারণে তো নিশ্চয়ই ভোট কমবে। আর আমাদের দেশে কিন্তু এই যে বিএনপি আওয়ামী লীগ বড় দল এবং তাদের যে বড় ভোট ব্যাংক আছে, এটার বাইরে কিন্তু 10%-এর মতো ভ্যাসিলেটিং ভোটস আছে যারা ডিসাইড করে। 10% ছিল একসময় ভ্যাসিলেটিং ভোট আছে। জামাতের কাছে ধরেন 5-7% ভোট আছে, এর বেশি তো নাই। জাতীয় পার্টির কাছে আগে 15%-এর মতো ছিল, কমে গেছে। তো এগুলো একটা স্ট্যাটিস্টিক্যাল ফিগার। বাট এই মুহূর্তে 2024 সালে আমরা ভোটটা বুঝতে পারতেছি না। তো এই ভোটটা কীভাবে বোঝা যাবে? এই ভোটটা যদি বোঝার চেষ্টা করে, ইভেন অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা বুঝতে চায়, তাহলে দে শুড গো ফর লোকাল গভর্নমেন্ট ইলেকশন। সেখানে কিন্তু লোকাল গভর্নমেন্ট ইলেকশন সেটা নিয়েও একটা বিতর্ক রয়েছে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে যেটা হবে, আমরা হয়তো মার্কা থাকবে না, কিন্তু আমরা জানবো যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে ইভেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে হচ্ছে, তার কোন দলের প্রতি ভক্তি আছে বা কোন দলকে তিনি সাপোর্ট করেন, ভোটিং বিহেভিয়ারটা আসলে একটু বোঝা যাবে। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। রিপন ভাই, বিরতির আগে আপনারা আলোচনা করছিলাম যে আগামী নির্বাচন নিয়ে। তো একটি কথা প্রায় বলা হয়, সেটা হলো যে সংস্কার নিয়ে এই সরকার অনেক কাজ করছে, আপনারা সংস্কারের পক্ষে। কিন্তু রাজনৈতিক দলের যে সংস্কার, এইটা নিয়ে কি আপনাদের ভিতরে কোনো, বা গঠনতন্ত্র নিয়ে কি কোনো আলাপ আলোচনা আছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে তো রাজনৈতিক দলগুলো খুব বেশি কথাবার্তা বলছে না। আপনি যেটা আপনার পর্যবেক্ষণটা মানে অ্যাপারেন্টলি বাধ্য তো বোধ হয় ঠিক,
কিন্তু অভ্যন্তরীণভাবে তো নিঃসন্দেহে মানে ঠিক না। কেননা ঠিক না বিষয়টা, আমি একটা বিভাগের দায়িত্বপ্রাপ্ত, ওখানে আমরা ফর্মুলেশনটা আমি মানে গ্রেটার ফরিদপুর, এখন তো ওটা রাজনৈতিকভাবে আমাদের একটা বিভাগ, 5টি জেলা প্লাস ফরিদপুর মহানগর মিলে 6টি মানে সাংগঠনিক জেলার কথা যদি বলি, ওখানে আমরা যে গাইডলাইনটি তৈরি করেছি সেখানে আমি নিজেকে ক্ষমতাহীন করে আমার কর্মীদেরকে আমি ক্ষমতাবান করেছি, এম্পাওয়ার্ড করেছি। আপনি যখন জনগণের এম্পাওয়ারমেন্ট চাবেন, কথাটা খেয়াল করবেন, আমি বারবার যে কথাটি বলতে পছন্দ করি, নেপালের কমিউনিস্ট পার্টির নেতা, নেপালের প্রধানমন্ত্রী পচন্দর কাছ থেকে আমি শব্দটি মানে রপ্ত করেছি বেশি, সেটা হচ্ছে যে আপনার এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপুল, জনগণের ক্ষমতায়ন। এটি হচ্ছে আপনার একটা মানে কি বলে গণতান্ত্রিক সঠিক রাজনীতির ভাবনা হওয়া উচিত। তো জনগণকে এম্পাওয়ার করা মানে হচ্ছে জনগণ সিদ্ধান্ত নেবে কে হবে কে হবে না, কাকে নামাবো কাকে উঠাবো। এটাকে বলে জনগণকে যখন আপনি ওই জায়গাটিতে দেখতে চান বা ভাবতে চান, পছন্দ করেন এবং তাকে ক্ষমতায়িত করবেন, তাহলে না জনগণ আপনি উঠাতে পারবে, নামাইতে পারবে। একইভাবে কর্মীদের বেলায় যেটা দলের প্রশ্ন আসলেন, ওই কথাটি হচ্ছে রাষ্ট্রের ভাবনা, সরকারের ভাবনার বেলায় বলছি। যখন আমি সরকারে যাব অথবা সরকারের যাওয়ার প্রক্রিয়ার মধ্যে আমরা জনগণের এম্পাওয়ারমেন্টের কথা বলছি, বাট তার আগে তো আমার নিজের দলের মধ্যে কর্মীকে এম্পাওয়ারমেন্ট করতে হবে। আমি যদি নিজের কর্মীদেরকে যদি এম্পাওয়ার্ড না করি, আমাদের কর্মীরা যদি তাদের নেতা যদি নির্বাচিত না করার অধিকার প্রাপ্ত হন, তাই না, তাহলে তো আমার চয়েসটা ভুল হয়ে যেতে পারে। আমি দায়িত্বপ্রাপ্ত যেই বিভাগে আছি, আমি সেখানে কি পদ্ধতি নিয়েছি, আমার কোনো ক্ষমতাই থাকবে না একজন ব্যক্তিকে একটা ইউনিয়ন লেভেলে পর্যন্ত একজনকে একটা পদ দেওয়ার। আমি নিজে সেইভাবে এই যে কথাটা ক্ষমতাহীন হয়ে মানে নিজের সমস্ত ক্ষমতাকে নিরঙ্কুশ সকল ক্ষমতাকে ত্যাগ করে দিয়ে আমি আমার দলের কর্মীদের উপরে তাদেরকে আমি ক্ষমতাবান করেছি। ওইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার ধারণা ব্যক্ত করার সুযোগ পেলাম, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যেটা চাচ্ছি, একটা দলের মধ্যে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে, সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা একটা কমন একটা মানে আপনার যেটা বলে কাউন্সিলর তালিকা তারা দেবেন, প্রার্থীরা যারা বিএনপি করেন। 3জন যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকেন, এর মধ্যে তো আপনি একটা কমন তো কিছু পাবেন নাকি? 100 জনের মধ্যে অলমোস্ট 70% 80% আপনি কমন পাবেন, যেটা কেউই ডিনাই করতে পারেন এরা বিএনপির লোক না। তো এই কমন যারা মানে আপনার কাউন্সিলর হবেন, এই কমন কাউন্সিলরদের ভোটে আপনি প্রার্থী হবেন। আপনি যুক্তরাষ্ট্রে যাবেন নির্বাচনের কথা বলতে, ইনশাল্লাহ আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস দ্যাট সিস্টেম ইন ইউনিয়ন লেভেল। ইউনিয়ন লেভেলে আমরা সেই ব্যবস্থাটা প্রবর্তন করতে চাই। আমার দল কি, আপনি যখন প্রার্থী হচ্ছেন, প্রার্থীকে আমি ওখানে ডিবেটের দিকে নিয়ে যাচ্ছি, তারা পার্টিকে কিভাবে নেতৃত্ব দেবেন, কিভাবে তার নেতৃত্বে পার্টি আরও বেশি সংগঠিত হবে, কি করে জন আস্থা তারা অর্জন করার জন্য কাজ করবেন, নির্বাচনের প্রার্থীকে জেতার জন্য তার ভূমিকাটা কি হবে, ইত্যকার বিষয়টা তিনি তার মতন বলবেন, অন্যরা তার সাথে ডিবেট করবেন। এই ডিবেটটা আমরা ইউনিয়ন পর্যায়ে থেকে নিতে নিতে জেলা পর্যায়ে নিয়ে আসবো, এবং যে জেলা পর্যায়ে আমরা যে ডিবেটটা করবো, আমরা তখন মিডিয়াকে আমরা মানে ওয়েলকাম করব। ফলে আমরা একটা যে মডেলটা আমরা তৈরি করতে চাচ্ছি, সেই মডেলটার মধ্য দিয়ে আমরা প্রমাণ করব দলের মধ্যে কিভাবে আপনার গণতন্ত্রের চর্চা হয়, কিভাবে বিতর্ক হয়, এবং বিতর্কের মধ্য দিয়ে আপনার কাউন্সিলররা তাদের পছন্দের প্রার্থী কে হতে পারেন, কে তাদের নেতা হবেন, কার হাতে নেতৃত্ব দিলে দল নিরাপদ থাকবে, দলের ভবিষ্যৎ সমৃদ্ধ হবে, এই ভাবনাটার জন্য তো আমরা দলের অভ্যন্তরে আমরা চর্চাটা চালু করছি। ইট ইজ আওয়ার লিডার তারেক রহমান, তার কিন্তু ব্যক্তিগত কোনো চয়েস নেই, উনি স্ট্রেইট আমরা কয়েকটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত যারা আছে আমরা সেটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। তো আই এম নট গেটিং এনি কি বলে অবস্টাকল, আমি তো কোনো অবস্টাকল পাই না। তো গণতন্ত্র তো দলের মধ্যে চর্চা হচ্ছে, এবং এটা করতে করতে আমরা একেবারে উপরে পর্যায়ে আলটিমেটলি আমরা যাব। এবং আমাদের আরেকটু 2-3টা সেকেন্ড দেবেন, এমনকি আমাদের পার্টিতে চেয়ারপারসন নির্বাচন একটা বিধান ছিল, আগে থেকে ছিল শুরুতেই। আমরা কিন্তু আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি হন, আমরা জানি যে পার্টিতে সবসময়, যেমন আমরা এবার দেশের রাষ্ট্রের বেলা ভাইস প্রেসিডেন্টের পদ আমরা প্রস্তাব করেছি, কারণ সংকট তো হয়। প্রধানমন্ত্রীর জায়গায় আমরা উপপ্রধানমন্ত্রীর প্রভিশনটা আমাদের ছিল আগেও, আমরা আবার এটা যে মাঝখানে বিলোপ হয়েছে, আমরা এটা আবারও চাচ্ছি। দলের মধ্যে আমরা যখন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যখন সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি কিন্তু এমনি কারোর প্রস্তাবে আসেন নাই, উনিও কিন্তু নির্বাচিত হয়েছেন। আমরা যখন ভাবলাম, আমি তো দলের যে গত 2টি কাউন্সিলে দুঃখিত, লাস্ট 2টো কাউন্সিলে দলের গঠনতন্ত্র আপনার প্রণয়ন অথবা আপনার সংশোধন পরিমার্জন কমিটির আমি দুবারই আপনার মানে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাদের এই প্রস্তাব ছিল যে না, আমাদের দলের ভাইস চেয়ারম্যান পদটিকেও আমরা নির্বাচনের মধ্য দিয়ে নিয়ে আসবো, এবং আগামীতে আমরা আরও অনেকগুলো পদ হয়তো নির্বাচনের মধ্যে চলে আসবে।
তো সুতরাং দলের মধ্যে বিএনপি দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা করছে এবং এটা ইনশাল্লাহ আরো বাড়বে। আবু আলম শহীদ খান, ইদানিং বেশ কয়েকদিন ধরে, গত সপ্তাহখানেক ধরে একটা আলোচনা হচ্ছে, সেটা হলো কাউন্সিলর পুনর্বহাল, কাউন্সিলর যাদের অপসারণ করা হয়েছিল। সেই বিতর্কে আমি একটু পরে যাব। সেটা হলো, আপনি তো স্থানীয় সরকারের সচিব ছিলেন, কোন আইনে সব কাউন্সিলরকে আপনি অপসারণ করে দিলেন? এটা এরকম কোনো আইন নেই। মানে এই আপনি একটা সরকারি সিদ্ধান্ত, এখন আপনি তো ওই যে কি বলা হয় যে গভর্নমেন্টে যেভাবে ফর্ম আছে আর কি, তো সেইভাবে আপনি একটা অর্ডার দিলেন, সব কিছু বিলোপ করে দিলেন, এটা করতে পারেন না আপনি। বিশেষ অভিযোগ, মানে আমাদের যে আইন পার্টিকুলার কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই ব্যক্তিকে অপসারণ করার একটা সিস্টেম আছে। এবং বা কোনো সময় যদি চেয়ারম্যান বা মেয়র যিনি থাকেন তার বিরুদ্ধে যদি অনাস্থা আসে, অধিকাংশ যারা কাউন্সিলর তারা যদি অনাস্থা দেন, সো আইনে আছে, কিন্তু আপনি এটা বিলোপ করে দিয়েছেন। এটা বিলোপ করার আগে চিন্তা করা উচিত ছিল, কারণ আমাদের এই ইউনিয়ন পরিষদ বা নগর পরিষদ অথবা পৌরসভা, এগুলো অনেকগুলো জনসেবার সাথে যুক্ত, একেবারে ছোট ছোট সেবা এবং খুব ইম্পর্টেন্ট সেবা, যেমন জন্ম মৃত্যু নিবন্ধন, এবং মৃত্যুর পরে একটা মানুষের জন্য সম্পত্তি বন্টনের জন্য তার যে সার্টিফিকেট, ওয়ারিশন সার্টিফিকেট, এবং সেটা না হলে কোর্টে যে উনি ওয়ারিশন সার্টিফিকেটটা পাবেন না, মৃত্যুর পরে আগেও ওয়ারিশন সার্টিফিকেট হতে পারে যদি উনি চান। তো এই যে আপনার ছোট ছোট জিনিস, তারপরে আপনার নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া, যে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট, সেটা আপনি একজন খারাপ মানুষের কাছে নিতে যেতে হয়, এরকম অনেক সমালোচনা আছে। বাট এগুলো খুবই জিনিস আছে যেগুলো লাগে। তো এই জিনিসগুলো চিন্তা করেই আমাদের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। পদক্ষেপটা তখনই আমরা যদি ভালোভাবে চিন্তা করতাম, তাহলে আমরা হয়তো একটা ভালো নির্বাচন, মানে সব কিছু গুছিয়ে নিয়ে একটা নির্বাচন করে দিতাম। এবং আমাদের লোকাল গভর্নমেন্টে বড় ধরনের সংস্কার দরকার, যেটা আমরা আগে আলোচনা করেছি। লোকাল গভর্নমেন্ট নির্বাচন এখন হয় প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে, আর আমাদের পার্লামেন্ট হয় পার্লামেন্টারি পদ্ধতিতে বড়। এবং আইয়ুব খানের যে লোকাল গভর্নমেন্ট সিস্টেম, ওটাই কিন্তু আমরা রেখে দিয়েছি। তো ওইখানে একটা বড় পরিবর্তন করা দরকার, যেটা আমরা করতে পারতেছিলাম না, কারণ একটা সিটি নির্বাচন হয় এই বছর, আরেকটা হয় পরের বছর। ফলে এই যে সুযোগটা, এই বর্তমান সুযোগে এটা আছে যে আপনি লোকাল গভর্নমেন্টটাকে ওই সংস্কারটা করে একবারে নির্বাচন দিতে পারতেন এবং একটু অপেক্ষা করতে পারতেন। তো সেই জন্য কাউন্সিলর এই যে এইভাবে যেভাবে বাতিল করা হয়েছে এবং ইউনিয়ন পরিষদ পর্যন্ত, এটা ঠিক হয়নি। এবং আমাদের তো এত লোকবল নাই। প্রথম কথা, আমি আমলা দিয়ে চালাবো, এটা তো মানে গণকর্মচারী দিয়ে পরিষদ চলে না ভাই, যেটাই বলি হ্যাঁ পরিষদ, এটা তো এটা, এবং নির্বাচিত পরিষদ। সুতরাং গণকর্মচারীরা আপনাকে হেল্প করতে পারে, গণকর্মচারী সহযোগী। আমি ওনার যে যা কিছু চিন্তা করতেন তার সাথে এইটুকু যোগ করতে চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দলকেও এটা ডিসাইড করতে হবে যে তারা গণকর্মচারীদের উপরে কত চাপ সৃষ্টি করবেন কিনা, তাদেরকে দলবাজ বানাবেন কিনা, নিয়োগ বদলি পদোন্নতিতে তারা দলীয়করণ করবেন কিনা, আত্মীয়করণ করবেন কিনা, এটা তাদের একটা বড় এজেন্ডা হওয়া উচিত। কেন আপনি যখন এই ভারত ভাগ হয় বা নতুন রাষ্ট্র দুইটা সৃষ্টি হয়, তখন কিন্তু পাকিস্তান একরকম পদ্ধতি নিছে, ইন্ডিয়া একরকম পদ্ধতি। এবং ইন্ডিয়ান ক্যাবিনেটে যখন আলোচনা হচ্ছিল যে আমাদের ব্যুরোক্রেসি কেমন হবে, নেহরু সাহেব এবং আরও 2-3 জন মন্ত্রী বলতেছিল যে আমরা একটা ইন্ডিয়ান ব্যুরোক্রেসি তৈরি করবো যারা কংগ্রেসের এজেন্ডা বাস্তবায়ন করবে। তখন বল্লভভাই প্যাটেল কিন্তু এটার প্রতিবাদ করছে, বলছে নাও, আমাদের একটা স্টিল ফ্রেম ব্যুরোক্রেসি লাগবে, এমন গণকর্মচারী লাগবে যারা আমাদের যে আইন আছে আইনের প্রয়োগ করবে, আমাদের পলিটিক্যাল যে এজেন্ডা আছে সেগুলো আইনগতভাবে কীভাবে বাস্তবায়ন করা যায় সেগুলো করবে। এবং আমাদের ওই ব্যুরোক্রেসিটা যদি গড়ে তুলতে পারি, এবং ডেমোক্রেসি এবং ব্যুরোক্রেসি এটা কিন্তু একই মুদ্রার এফিট ওপিট। আপনার ভালো, সৎ, ন্যায়নিষ্ঠ, স্বাধীন ব্যুরোক্রেসি থাকলে ওনাদের জন্য কাজ করতে সুবিধা হবে। এই যে উনি যে রাজনৈতিক দলটাকে সংস্কার করতে চাচ্ছেন, সেই সংস্কার তখনই কার্যকর হবে যখন ওখানকার জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক বা পুলিশের কনস্টেবল সে যখন আইন অনুযায়ী কাজ করার সুযোগ পাবে, যখন ওনার পার্টির লোকেরা বা যে পার্টি ক্ষমতায় থাকবে তারা যে ওখানে কোনো বাধা সৃষ্টি করবে না, চাপ দিবে না। এই দলের গণতন্ত্রের বাইরে কিন্তু রিপন ভাই নিশ্চয়ই ওটাও বলতে পারতেন যদি তাকে আরেকটু সময় দিতেন, দলের গণতন্ত্রের বাইরে দলের কর্মীদেরকে এই শিক্ষা দিতে হবে যে আমরা কিন্তু লুট করার জন্য, দুর্নীতি করার জন্য, দখল করার জন্য, এই বালুমহল দখল করার জন্য, বাস স্ট্যান্ড দখল করার জন্য আমরা কিন্তু দল ক্ষমতায় যাচ্ছি না। আমরা ক্ষমতায় যাচ্ছি দেশকে সুশাসন দেওয়ার জন্য, আমরা ক্ষমতায় যাচ্ছি দেশের মানুষের কল্যাণ করার জন্য। সেইভাবে আপনি তৈরি হন। আপনাকে শুধু ওই ডেমোক্রেটিক ওয়েতে নেতা হবে এটা না, আপনি নেতা হবেন তার আগে আপনার কমিটমেন্ট থাকতে হবে যে আপনি কোনো ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত হবে না। তো দল যখন সংস্কার করতে হবে, দলের পুনর্গঠন করতে হবে, তখন দের আর মেনি থিংস যেগুলোতে নিয়ে কাজ করতে হবে। আই এম ভেরি হ্যাপি, আমি ওনাদেরকে স্বাগত জানাই যে ওনারা এই কাজটা নিয়েছেন এবং এটা জরুরি হয়ে পড়েছিল। এই রাজনৈতিক দলের সংস্কার এবং রাজনৈতিক দল থেকে দুর্বৃত্তদের
বের করে দেওয়া, এটা কিন্তু খুবই দরকার। এবং দুর্বৃত্তরা যদি রাজনৈতিক দলের কর্মীতে রূপান্তরিত হয়, তখন কিন্তু তাদের কাছে রাজনৈতিক দল করার অর্থই হলো যে তারা জনগণের উপর নির্যাতন করবে এবং নানানভাবে অর্থ উপার্জনের চেষ্টা করবে, এবং তখনই মানুষ কিন্তু ক্ষুব্ধ হবে এবং তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তো এটা একটা বড় জিনিস, এটা করতে হবে। না, আপনি যে কথা শেষের দিকে যে কথাটা বললেন যে মানে আমি সময় পেলে হয়তো বলতাম তা, ওই যে গণতান্ত্রিক প্রক্রিয়া কর্মীরা কি একটা বালুমহল লুট করা বা বাস স্ট্যান্ড দখল করা, চাঁদাবাজি দখল করা, দুর্বৃত্ত শ্রেণীর নেতাকে যিনি হবেন তাকে নিশ্চয়ই কর্মীরা, সাধারণ কর্মীরা সেটা তাকে সমর্থন করবে না। আমি ভোটের বেলায়, নেতৃত্বের বেলায় সবসময় এরকমই দেখেছি। যাও, কিন্তু আর এই বিষয়গুলো আমাদের পার্টির তরফ থেকে আমরা বলছি, আমি তো ব্যক্তিগতভাবে যখন আমি আমার জেলাতে যাই, উপজেলাতে যাই, স্ট্রেট কাট আপনার মাদক, তারপরে আপনার এই সমস্ত কি বলে বালুমহল ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আমি আমার লোকাল মানে যিনি ইউএনও আছেন তাকে আমি সর্বাত্মকভাবে বলি যে এটা বন্ধ করেন এবং কোনো ধরনের চাপের কাছে মাথা নত করবেন না। আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা চাই, কোনো দলের কর্মকর্তা চাই না। কোনো অন্যায় প্রশ্রয় দেবেন না। এটা দলীয় অবস্থান, আমরা প্রশাসনকে এভাবে মেসেজ দিই। এটা হচ্ছে আমি 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 একেবারে দায়িত্ব নিয়ে আপনার টেলিভিশনে আমি অন এয়ার বলছি, লাইভে বলছি যে এটাই আমি আমার রোল, আমার পার্টির নির্দেশিত রোল এইটাই। এবং তারেক রহমান এর বাইরেও যারা লোক সম্বরণ করতে, আমি শুধু একটা কথা বলতে চাই, মহান রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বান্দা জিব্বা দিয়েছেন, কুকুরেরও জিব্বা থাকে, কুকুরের জিব্বাটা মানুষের বা তার মুখের বাইরে বাইরে চলে যায় জিব্বাটা। আর আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি তার বান্দাকে এত বেশি ভালোবাসেন, তিনি বান্দার জিব্বাটাকে ঠোঁটের ভেতর রাখার ব্যবস্থা করেছেন। তো শুধু জিব্বাটাকে সংযত করতে হবে, দৃষ্টিকে হেফাজত করতে হবে, দিলকে হেফাজত করতে হবে। এটি হচ্ছে একজন খাঁটি মানুষের বৈশিষ্ট্য। সুতরাং আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে যদি কেউ কখনো দেখা গেল পার্টির সুপ্রিমোর নির্দেশের বাইরে যে কেউ জিব্বা বের করেছেন, জানার সাথে সাথে কিন্তু তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। আমি একটু অন্য প্রসঙ্গে যে বিষয়টা আমি জনাব আবু আলম শহীদ খানের কাছে মানে জানতে চেয়েছিলাম, এই যে কাউন্সিলর অপসারণ করা হলো, সেই ব্যাপারে আপনার দল আসলে কি অবস্থা নিয়েছিল? আপনারা কি এটা সাপোর্ট করেছিলেন, বা এখন যে অনেককে আবার পুনর্বহাল করার যে দাবি উঠছে, এই দাবিটা আসলে কেন? আমি আপনাকে একটা কথা বলি, উনি যেটা বলেছেন যে মানে আপনার নির্বাচন, আমি ব্যক্তিগত নির্বাচিত, যারা প্রকৃত নির্বাচিত তাদেরকে অপসারণ পক্ষে স্থানীয় সরকারের ওই সিনিয়র সহকারী সচিব অথবা উপসচিবের স্বাক্ষরে বাতিল হওয়ার নীতিটা আমি বিশ্বাস করি না, সমর্থন করি না। যদি তিনি কোনো আনএথিক্যাল কাজ করতেন, কতগুলো প্রভিশন তার মেজরিটি আছেন, তারা তাকে অপসারণ করবেন। যেটা নাই তার আনএথিক্যাল কাজ, দেখা গেল সমস্ত পরিষদের সদস্য তাকে সমর্থন করেন, কিন্তু তিনি মিসকন্ডাক্টের মধ্যে জড়িত, তার অনৈতিক কাজের মধ্যে তিনি জড়িত হয়ে গেছেন, কিন্তু তার জন্য কেউ অপসারণের প্রস্তাব করেন, তাহলে কি তিনি অপসারিত হবেন? অবশ্যই হবে। সেই জন্য না আছে আমার বাংলাদেশের জাতীয় সংসদে কোনো এথিক্যাল কমিটি, না আছে স্থানীয় সরকারের কোনো এথিক্যাল বিষয়ে মানে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ। এখন কত সরকার, এই সরকারটা তো সেইভাবে হ্যাঁ জনগণ সমর্থিত সরকার, রাজনৈতিক দলগুলো সমর্থিত সরকার, এটা একটা মানে এটা তো একটা রেগুলার গভর্নমেন্ট না। ইনিশিয়ালি যেভাবে পার্লামেন্ট বাতিল হচ্ছে, যেভাবে অন্যান্য বাতিল হচ্ছে, স্থানীয় সরকারে তারা অত ভাবনা চিন্তা করেনি, মানে বাতিল করে ফেলেছেন। ওয়েল, কলা যখন আপনি খান, এই কথাটা আমি আরও দু একটা উদাহরণ দিই, চোকলাটা মানে খোসাটা যখন আপনি ছুলে ফেলেন, ইচ্ছা করলে ওটাকে আপনি আর রিয়েল কলার জায়গায় নিয়ে যেতে পারবেন না, কলা মুক্ত হয়ে গেছে। ইচ্ছে করলে এখন যেটা বাতিল করেছেন এটাকে আপনি আবার মানে আরেকটা প্রজ্ঞাপন দিয়ে ফেরত আনতে পারবেন না, অথবা জায়গায় জায়গায় আনতে পারবেন না যে এই লোকটা গান গুলি করে নাই, অথবা এই লোকটা আপনার মানে গুলি করেছে। আপনি এটা ডিটারমাইন কিভাবে করবেন? আমি কি সেই দায়িত্বপ্রাপ্ত? আমি তো সেই দায়িত্বপ্রাপ্ত না। আমি এটাকে করা কি বলে ডিটারমাইন করা অথবা জাজমেন্ট দেওয়ার। তো এখন কথা হচ্ছে কি যে আপনি স্থানীয় সরকার নির্বাচনে একটা শূন্যতার মধ্যে আছে। আওয়ামী লীগের আমল নির্বাচনটাই তো ভালো নির্বাচন, এটা তো জাল জালিয়াতি নির্বাচন হয়েছে। সে জাল জালিয়াতি নির্বাচনে কে অস্ত্র ধরলো, কে মানে ষড়যন্ত্রের পক্ষে থাকলো, কে নিশ্চুপ ছিল অথবা কি করছে, এই বিবেচনায় তো আপনি জায়গায় জায়গায় 2-4 জন 5 জনকে নিয়ে আপনি বসাতে পারবেন। কি বসানোর প্রক্রিয়াটা কি? উইল ইউ মেক দেম মানে কি বলে আপনার এই যে নমিনেটেড কি বলে এটাকে, প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর, আপনি কি মনোনীত প্রশাসক তাকে বানাবেন? নো ওয়ে। যদি প্রশাসক এখানে আলটিমেটলি গণতন্ত্র জন্য, নির্বাচনের জন্য, পিপলের সার্ভিসের জন্য আপনাকে নির্বাচনে যেতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দেন, এখন তো কোনো মার্কা টার্কার কোনো বালাই নেই। সেই নির্বাচনটা কি আপনারা জাতীয় নির্বাচন আগে লোকাল গভর্নমেন্ট? এটা আমার পার্টি এই ব্যাপারে এখনো এই সিদ্ধান্ত নেই, আমি এই মুহূর্তে দায়িত্ব নিয়ে আমি এটা বলবো না। আমি বলছি যে নির্বাচন হচ্ছে অনলি ওয়ে তবে এখানে আমার একটা ব্যক্তিগত মত আছে, সেটা হচ্ছে যদি নেহায়ত আপনি স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু ব্যবস্থাটা আপনার খালি হয়ে গেছে বা শূন্যতা আছে, এটা পূরণ করার জন্য
আপনার পতিত স্বৈরাচারের কোনো এলিমেন্ট তার সহযোগী তারা ওই নির্বাচনে যে ওই সরকারকে বৈধতা যারা দিয়েছে ইন এনিওয়ে ইন্ডিপেন্ডেন্ট বলেন যাই বলেন না কোনো ব্যক্তিকে আমরা ওই চেয়ারে বসতে দেখতে চাই না, দেখতে চান না। আর তবে সময়- সেক্ষেত্রে সরকার ইচ্ছে করলে ওই সমাজের কাছে গ্রহণযোগ্য কোনো ইন্ডিপেন্ডেন্ট নাগরিককে যদি তিনি প্রশাসক দেন, প্রশাসনের চাপটা কমানোর জন্য, যিনি পরবর্তীতে নির্বাচনে অংশ নেবেন না এই শর্তে যদি কাউকে দেন, সেটা একটা পন্থা বিবেচনা হতে করে পারে। দেখতে পারি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।